আজকে মহাভারত কিছু তথ্য, কিছু তত্ত্বের পঞ্চম খণ্ড। চতুর্থ খণ্ডের শেষে আমরা দেখেছিলাম যে স্বয়ং ব্রহ্মা নিজে আবির্ভূত হয়ে ব্যাসদেবকে বললেন যে এই বিশাল মহাকাব্যের লিখিত রূপ দেওয়ার জন্য আপনি গণেশ দেবকে স্মরণ করুন। তখন ব্যাসদেব কি করলেন? গণেশ দেবকে স্মরণ করলেন। তত সস্মার হিরম্বং ব্যাস সত্যবতী সুত শ্রিতমাত্র গণেশান ভক্ত চিন্তিত পূর্বক। ব্যাসদেব যেহেতু ভক্ত বাঞ্ছাপূরক, তাই সত্যবতী পুত্র ব্যাস গণেশকে স্মরণ করা মাত্রই ভক্ত বাঞ্ছাপূরক বিঘ্ননাশক গণেশ ব্যাসদেবের সম্মুখে আবির্ভূত হলেন। তত্রাজগম বিঘ্নেশো বেদ ব্যাস ইয়ত স্থিত পূজিত চ উপবিষ্ট চ ব্যাসেন উক্ত তদয়ানঘ। লেখক ভারতশ্চাস্য ভগোত্তঙ্গণনায়ক ময়ৈব প্রচ্যমানস্য মনসা কল্পিতস্য চ। ব্যাসদেব তাকে উপযুক্ত আসন প্রদান করে যথোচিত সৎকার স্বাগত করার পরে বললেন, হে গণনায়ক, যে ভারত ইতিহাস আমি রচনা করেছি, আপনি অনুগ্রহ করে তার লেখক হন, আমি মন থেকে বলে যাব। এর উত্তরে গণেশ কি বললেন? শ্রুত্যৈতৎ প্রাহ বিঘ্নেশ যদি মে লেখনী ক্ষণম লিখিত নাবতিষ্ঠেত তদা সাং লেখকই হাসব। এই কথা শুনে গণেশ বললেন, লিখতে লিখতে যেন এক মুহূর্তের জন্য আমার লেখনী থামাতে না হয়, তবেই আমি লেখক হতে রাজি আছি। ব্যাসদেব কি বললেন? ব্যাস পূর্বাচ তং দেবমুদ্বুদ্ধ মা লিখ ক্বচিৎ ওম ইত্যুক্তা গণেশয়োপি বভূব কিল লেখক। গণেশের এই কথার উত্তরে ব্যাসদেব বললেন, কিন্তু হে দেব, সম্পূর্ণ অর্থ না বুঝে কদাচিৎ কিছু লিখবেন না। তখন গণেশ ওমকার উচ্চারণ করে সম্মতি জানালেন এবং এইভাবে তিনি মহাভারত মহাকাব্যের লেখক হলেন। তারপরে কিভাবে লেখা হতে লাগলো? গ্রন্থ গ্রন্থিং তদা চক্রে মুনির গূঢ়ং কুতূহলাৎ যস্মিন প্রতিজ্ঞায়া প্রাহ মুনির্দ্বৈপায়নস্তিয়দম। দেব গণেশ যে সম্পূর্ণ অর্থ না বুঝে কিছু লিখবেন না, এই কথা, এই সুযোগ পেয়ে ব্যাসদেব আরো গূঢ় অর্থপূর্ণ রহস্যময় শ্লোক যোজনা করতে লাগলেন। অষ্টৌ শ্লোক সহস্রাণি অষ্টৌ শ্লোক শতানি চ অহং বেদ্মি শুক ব্যক্তি সঞ্জয় ব্যক্তি বা নবা। ব্যাসদেব এখানে নিজেই বলছেন যে এই মহাকাব্যের এমন 8,800 শ্লোক আছে যার গূঢ় অর্থ শুধু আমিই জানি, সুখদেব জানেন, ব্যাসদেবের প্রধান শিষ্য, আর সঞ্জয় জানতেও পারেন, নাও জানতে পারেন। তচ্ছলোককূটমদ্বয়াপি গ্রথিতং শুদ্রং মুনে ধৃতুম ন শক্যতে অর্থস্য গূঢ়ত্বাৎ প্রসিতস্য চ। সেই সব শ্লোকের অর্থ এত নিগূঢ় এবং ভাষাও এত ব্যঞ্জনাত্মক যে তাদের আপাত অর্থ, গূঢ় অর্থ বিশ্লেষণ করা অতি দুরূহ। সর্বজ্ঞ অপি গণেশ যৎক্ষণমাস্তে বিচারয়ন তাবৎ চকার ব্যাসয়োপি শ্লোকানন্যান্য বহূন। সর্বব্যাপী গণেশ সেগুলির অর্থ হৃদয়ঙ্গম করতে ক্ষণকাল সময় নিতেন, আর সেই ক্ষণকালের মধ্যে ব্যাসদেব আরো অনেক নতুন শ্লোক রচনা করে ফেলতেন। এইভাবে
মহাভারত লেখা হতে লাগলো। এবারে মহাভারত সম্বন্ধে ব্যাসদেব দুটো কথা লিখেছেন। অজ্ঞান তিমিরন্ধস্য লোকস্য তু বিচেষ্টতঃ জ্ঞানাঞ্জন শলাকাভিঃ নেত্র উন্মিলনকারকম। সংসারের মায়াজালে আবদ্ধ মানুষ অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। মহাভারত জ্ঞানাঞ্জন শলাকার মতো সেই অজ্ঞান মনুষ্যদের চোখে চোখ খুলে দেয় এবং মুক্তি দেয়। ধর্মার্থ কাম মোক্ষার্থৈ সমাসু ব্যাসু কীর্তনৈ তথা ভারতী সূর্যেন নৃণাং বিনিহতঙ্গতমঃ। উদিত সূর্যের মতো অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে। পুরাণ পুন্দ্রচন্দ্রেণ শ্রুতিজ্যোৎস্না প্রকাশিতা নির্বুদ্ধি কৈরবান চ হিতমেতং প্রকাশনম। মহাভারত পূর্ণচন্দ্রের মতো শ্রুতির জ্যোৎস্না বিকিরণ করে আর হৃদয়ের মধ্যে ন্যায় ও সদ্বুদ্ধির কুমুদিনী প্রকাশ করে। ইতিহাস প্রদীপেন মুহাবরুণ ঘাতিনা লোকগর্ভ গৃহং কৃষ্ণং যথাবৎ সম্প্রকাশিতম। এই ইতিহাস উজ্জ্বল প্রদীপের আলোর মতো মোহ আবরণের অন্ধকার দূর করে এবং আমাদের হৃদয়ের গর্ভগৃহ জ্ঞানের আলোকে উজ্জ্বল করে। এইখানে অনুক্রমণিকা পর্বের প্রথম অধ্যায়ের প্রথম অংশ শেষ হলো। এখানে আমরা কি দেখলাম, যে সৃষ্টি কিভাবে হলো, এই মর্তলোকে মানুষের উদ্ভব কি করে হলো, কি করে মনুষ্য জাতি সারা মর্তলোকে ছড়িয়ে পড়লো, এবং আদি থেকে অন্ত পর্যন্ত এই মনুষ্য জাতির ভাব ভাবনা, তাদের ধর্ম অর্থ কাম ও মোক্ষপূর্ণ জীবনযাপন, তাদের ধর্ম তাদের দর্শন, সব ইতিহাস নিয়ে ব্যাসদেব এই মহাকাব্য মহাভারত রচনা করলেন এবং তার লেখক ছিলেন দেবতা গণেশ স্বয়ং। অনুক্রমণিকা পর্বের পরের অংশে ব্যাসদেব বলতে শুরু করলেন সম্পূর্ণ মহাভারতের একটা অতি অতি সংক্ষিপ্ত মাত্র কিছু শ্লোকের মধ্যে দিয়ে তিনি সম্পূর্ণ মহাভারতের যে ঘটনাক্রম তার একটা বর্ণনা দিলেন। সেই অংশটা আমরা পরের দিক দেখব।